সংক্ষিপ্ত সফরে কিছুক্ষণ পর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ সহ হবে দ্বিপক্ষীয় বৈঠক। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী নদীর বাঁধ ভেঙে প্লাবিত শেরপুরের 50 গ্রাম, দুর্ভোগে হাজারো মানুষ। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত 4, জামালপুরের ট্রাক অটোরিকশা দুর্ঘটনায় 3 জনের প্রাণহানি। ওরিয়ন গ্রুপের সীমাহীন অনিয়ম দুর্নীতি, মতিঝিলের সিটি সেন্টার নির্মাণে লিড কোম্পানির সঙ্গে চরম জালিয়াতি। ছুটির দিনেও স্বস্তি নেই সবজির বাজারে, ধনেপাতা 600, রেকর্ড গড়েছে ডিম মৌসুমেও আকাশচুম্বী ইলিশ। এবং দক্ষিণ বৈরুতে ইসরায়েলে টানা 11টি বিমান হামলা, বিমানবন্দরে সন্দেহজনক বিস্ফোরণ, একদিনে 37 লেবানিজের মৃত্যু। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে পুরো সংবাদ। সংক্ষিপ্ত সফরে আজ দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 3 ঘণ্টার সফরে রাষ্ট্রপতি সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর 58 সদস্যের সফর সঙ্গীর মধ্যে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী, 2 জন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। সফরে 2 দেশের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, শ্রমশক্তি নিয়ে আলোচনা হতে পারে। সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। ভারী বৃষ্টিতে শেরপুরে 2 নদীর পাড় ভেঙে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির সোমেশ্বরী, মহারশী ও নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে জেলার অর্ধশতাধিক গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। জেলায় গেল 24 ঘণ্টায় মোট বৃষ্টিপাত রেকর্ড করেছে 939 মিলিমিটার। 5 উপজেলার মধ্যে সর্বোচ্চ 320 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঝিনাইগাতি উপজেলায়। পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরে। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও উপজেলা পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত অন্তত 10 জন। জামালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক সহ নিহত 3 জন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 4 জন, আহত হন কমপক্ষে 10 জন। শুক্রবার ভোরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার ভোরে ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় 2 জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে জামালপুরে ট্রাকের ধাক্কায় মারা যায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক সহ 3 জন, আহত হন 1 জন। শুক্রবার সকালে 6টায় শহরের বেলটিয়ার টিউব অয়েল পার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সাধন চন্দ্র আদালতে নেয়ার কথা রয়েছে। 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ।
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। দর্শক, সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, আপনি যেমনটি বলেছিলেন এর আগের সংবাদে যে 12টার পরে সাধন চন্দ্র মজুমদারকে আদালতে তোলার কথা ছিল, এখন কি অবস্থা দেখছেন? আদালতে তোলা হতে পারে আসলে কখন, সে বিষয়টি আমাদেরকে জানাবেন। লিনিয়া, সাধন চন্দ্র মজুমদার সহ গত রাতে যে সকল আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আদালতে আনা হয়েছে। তবে আদালতের পাশে যে হাজতখানাটি রয়েছে সেখানে তাদেরকে রাখা হয়েছে, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, এছাড়াও জুমার নামাজ রয়েছে, তারপরে তাদেরকে আদালতে তোলা হবে। এবং এই মুহূর্তে নামাজ শেষ, আমরা যতদূর জানতে পেরেছি যে তাদেরকে 2টার পরে আদালতে তোলা হবে। এখন আদালতের প্রাঙ্গণটি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে এই মুহূর্তে আইনজীবীরা রয়েছেন এবং যে সকল আসামিরা গ্রেপ্তার হয়েছেন, এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাইরেও যে সকল আসামিরা গ্রেপ্তার হয়েছেন গত রাতে, তাদের যে স্বজনরা তারা কিন্তু এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে অবস্থান করছেন এবং এখানে কিন্তু আইনজীবীরাও রয়েছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে সাধন চন্দ্র মজুমদার সহ গত রাতে কিন্তু কৃষক লীগের যে সভাপতি সমীর চন্দ, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু বাড্ডা থানার একটি হত্যা মামলায় তাকে আজকে হাজির করা হবে এবং তার বিরুদ্ধেও রিমান্ড আবেদন করা হবে এবং তার কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত বের করার জন্য তারও রিমান্ড আবেদন করা হবে। এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে সাধন চন্দ্র মজুমদার, সাবেক যে খাদ্যমন্ত্রী, তাকে কিন্তু 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং তাকে কিন্তু তেজগাঁওতে একটি হত্যা মামলায় রিমান্ড চাওয়া হবে। এর বাইরেও তার বিভিন্ন মামলায় আসামি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি, কারণ আমরা সরকার পতনের পর যে সকল মামলাগুলো হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ যারা নেতা ছিলেন বা সাবেক যারা মন্ত্রী পর্যায়ের ছিলেন তাদেরকে আসামি করা হয়েছে এবং তাদের নির্দেশে বা তাদের ইন্ধনে প্রশাসন এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা হত্যাযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ এনে কিন্তু এক একটি মামলা দায়ের করা হয়। এবং এরকমের মামলা কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য মামলা ঢাকা সহ বিভিন্ন জায়গায় হয়েছে এবং যে সকল মামলায় কিন্তু আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ তাদেরকে আসামি করা হয়েছিল এবং সেই মামলাগুলোতেই কিন্তু এখন তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং আদালতে তোলা হচ্ছে। এবং আদালতে তোলার পর যেহেতু রিমান্ড চাওয়া হবে, তো আমরা হয়তোবা পরবর্তী বুলেটিনে আপনাদেরকে জানাতে পারবো যে তাদের যে রিমান্ড চাওয়া হয়েছে সেটি আসলে মঞ্জুর হয়েছে কিনা এবং তাদের আসলে কতদিনের রিমান্ড দেওয়া হয়েছে। তো লিনিয়া, এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আজিম। ঢাকার মতিঝিলে 37 তলা সিটি সেন্টার নির্মাণে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছে ওরিয়ন গ্রুপ। প্রকল্পের লিড কোম্পানি দুবাইয়ের বেলহাসা ইঞ্জিনিয়ারিংকে কাজ শেষে ক্ষমতার দাপটে বঞ্চিত করা হয়েছে শেয়ার থেকে। সেই সঙ্গে সই জাল করে ব্যাংক ঋণ নিয়ে তার বোঝা বেলহাসার উপর চাপিয়েছে ওরিয়ন। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। রাজধানীর মতিঝিলে 37 তলা সিটি সেন্টার নির্মাণে 2003 সালে বেলহাসা একম জেবি লিমিটেডের সঙ্গে চুক্তি করে ঢাকা সিটি কর্পোরেশন। একম ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যৌথ বিনিয়োগের লিড পার্টনার ছিল দুবাইয়ের আইকনিক টাওয়ার বুর্জ খলিফার নির্মাণের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিং। সিটি সেন্টার নির্মাণে বেলহাসার শেয়ার 60% আর একমের 40%। একম ইঞ্জিনিয়ারিং ওরিয়ন গ্রুপের একক মালিকানাধীন প্রতিষ্ঠান না হলেও ওরিয়ন ল্যাবরেটরিকে অবৈধভাবে 35% শেয়ার দেয় ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, যা জানতেন না একম ইঞ্জিনিয়ারিং এর শেয়ার হোল্ডার মুজিবুল হকও। শেয়ার হোল্ডারদের না জানিয়ে সেই মিটিংয়ে সই জাল করে ওরিয়ন ল্যাবরেটরির শেয়ার ছেলে সালমান ওবায়দুল করিমের নামে হস্তান্তর করেন তিনি। চুক্তি ও ব্যাংকের কাগজপত্র ঘেঁটে দেখা যায় সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড SIBL থেকে 40 কোটি টাকা ঋণ নিয়ে সিটি সেন্টার নির্মাণ শুরু করে বেলহাসা একম জেবি লিমিটেড। পরে পার্টনারকে না জানিয়ে ওবায়দুল করিম সিটি সেন্টারের 22টি ফ্লোর বিক্রি করেন প্রায় 450 কোটি টাকায়, যার বড় একটি অংশ অন্যত্র সরিয়ে নেন তিনি। 2017 সালে SIBL থেকে দ্বিতীয় দফায় নির্মাণ প্রতিষ্ঠানটির নামে আবারও 50 কোটি টাকা ঋণ নেওয়া হয়, যা পরিশোধ না করায় চলতি বছরের 31 জুলাই পর্যন্ত বেলহাসা একম জেবির খেলাপি ঋণ দাঁড়ায় 86 কোটি 38 লাখ টাকারও বেশি।
আশ্চর্যের বিষয় হলো ঋণের বিষয়ে কিছুই জানেন না লিড প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিং এর কর্ণধার মাজেদ আহমেদ বেলহাসা। সই জাল করেই এই ঋণ নেয়ার অভিযোগ করেন বেলহাসার আইনজীবী। শুধু তাই নয়, সিটি সেন্টার থেকে আয় ব্যয়ের সবকিছু থেকেই বেলহাসাকে বঞ্চিত করে রেখেছেন ওবায়দুল করিম। সবচেয়ে আশ্চর্যজনক হলো বেলহাসাকে একটা হাইকোর্ট থেকে অর্ডার প্রকিউর করলো, মানে এটা আনপ্রেসিডেন্টেড কিভাবে করলো যে বেলহাসা কোনো প্রতিষ্ঠানকে কোনো কিছু লিখতে পারবে না। বেলহাসা যখন লেখা শুরু করলো বিভিন্ন জায়গায় পত্রিকায়, তারপরে সিটি কর্পোরেশনে সরকারের মন্ত্রণালয়ে চিঠি দেওয়া শুরু করলো, তখন কোর্টের একটা অর্ডার হইলো যে বেলহাসা এ ধরনের লেখালেখিও করতে পারবে না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার্টনারদের বঞ্চিত করে ওবায়দুল করিম একা সিটি সেন্টার দখল করে রেখেছেন। ভবনটির ভাড়াও আদায় করছেন ওরিয়ন। ভবনটির মালিকানা ফিরে পাওয়া এবং গেল 14 বছরের ক্ষতিপূরণ আদায়ে মামলার প্রস্তুতি নেয়ার কথা জানান বেলহাসার আইনজীবী। বেলহাসা ইজ নাও প্রিপেয়ারিং, এখন তারা সিটি সেন্টারে কি পরিমাণ প্রফিট জেনারেট করেছে এগুলো খোঁজখবর নিচ্ছে এবং কি পরিমাণ লোন আছে এটা দেখছে। আমরা জানতে পারছি যে সিআইবিতে বেলহাসার নাম আসছে। বেলহাসা কোনো লোনের জন্য কোনো ডকুমেন্টে সিগনেচার করা নেই। এই ধরনের কোনো বোর্ড মিটিং যেখানে লোন নেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই ধরনের কোনো বোর্ড মিটিংয়ে বেলহাসা ছিল না। ক্ষমতার দাপটে সাধারণ মানুষের অর্থ চুষে খাওয়া ওবায়দুল করিমের মতো লোকদের কারণেই বাংলাদেশে বিদেশি নামকরা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ বিমুখী হচ্ছেন বলে জানান এই আইনজীবী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের বর্বর হামলা বন্ধে বায়তুল মোকাররমে বিক্ষোভ করছেন মুসল্লিরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, এই যে মুসল্লিরা সমাবেশ করছেন, সমাবেশে মুসল্লিরা কি বলছেন সে বিষয়টি আমাদেরকে জানাবেন। যেমনটি আপনি বলছিলেন, আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে বায়তুল মোকাররম রয়েছে, সেই বায়তুল মোকাররমের সামনে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে তারা বিক্ষোভ মিছিল করছে। তাদের মিছিলের যে বিষয়টি তারা সবচেয়ে বেশি তুলে ধরেছেন সেটি হচ্ছে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তারা তাদের অবস্থান পরিষ্কার করছেন এবং সেক্ষেত্রে ইসরায়েলের যে বর্বরতা ফিলিস্তিনবাসীর উপর গাজা উপত্যকায় যে হামলাগুলো চালাচ্ছে সেই হামলার প্রতিবাদে আসলে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং একই সাথে ভারতে ইসলাম ধর্ম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে সেখানে যে মহারাজের কটূক্তি এবং একই সাথে বিজেপি নেতার নীতিশ রানে তার সমর্থন করে এবং হুমকি দেওয়ার প্রতিবাদে তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং একই সাথে ভারতের এমন মন্তব্যকে ঘিরে তারা সেখানে ভারতের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো বর্জনেরও ঘোষণা দিয়েছেন এবং আমরা দেখেছি বায়তুল মোকাররমের সামনে এখন যে অবস্থান রয়েছে, তারা এখানে তাদের যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা বক্তব্য দিচ্ছেন এবং এরপরে বিক্ষোভ মিছিল শুরু হবে। বিক্ষোভ মিছিলকে ঘিরে আমরা দেখেছি এখানকার যে ইসলামী আন্দোলনের সমর্থক যারা রয়েছে তাদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীরও উপস্থিতি আমরা বাইরে করতে পারছি। বিশেষ করে নাইট অ্যাঙ্গেল মোড় থেকে শুরু করে এখানে পল্টন যে মোড়টি রয়েছে সেখানে ব্যাপক পরিমাণে পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা এড়াতে না পারে। যেহেতু আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখানে দেশে আসবেন, সেক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদের অবস্থান ক্লিয়ার করছেন এবং এখানে আন্দোলন এখনই আলোচনার পরপরই এখানে বিক্ষোভ মিছিল শুরু হবে। তো এই ছিল রাজধানীর বায়তুল মোকাররমের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বায়তুল মোকাররম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিশাদ। সংক্ষিপ্ত সফরে আজ দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন তিনি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পৌঁছেছেন। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে।
ক্যাডার অ্যাডহক অ্যান্ড ক্যাডার কর্মকর্তাদের দ্বন্দ্বে ভেঙে পড়ার মুখে স্বাস্থ্য খাত। অবৈধ নিয়োগ ও বিধি ভঙ্গ করে পদোন্নতির অভিযোগে লাগাতার কর্মসূচি দিয়ে আসছেন বিশেষ স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তারা। অ্যাডহক কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে ক্যাডার কর্মকর্তাদের নিয়োগের দাবি তাদের। বিশেষজ্ঞরা বলছেন, এমন দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য খাত। বিষয়টি স্থায়ীভাবে দ্রুত সমাধানের দাবি তাদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই অস্থিরতা চলছে স্বাস্থ্য প্রশাসনে। ক্যাডার অ্যাডহক অ্যান্ড ক্যাডার দ্বন্দ্বে তৈরি হয়েছে অচল অবস্থা। 2010 সালে অ্যাডহক ভিত্তিতে 4000 চিকিৎসক নিয়োগ দেয় স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে 2022 সালে এনক্যাডারমেন্টভুক্ত হয় 1989 জন। তাদের মধ্যে কিছু কর্মকর্তা 6ষ্ঠ গ্রেডে পদোন্নতি পায়। এ নিয়ে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের চাপে 11 আগস্ট এনক্যাডারদের পদোন্নতি বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। পাল্টা চাপে পরদিনই প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়। অভিযোগ ওঠে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে অসদাচরণের। এনক্যাডার কর্মকর্তাদের ক্যাডারমেন্টে স্থায়ীকরণের প্রতিবাদে একাধিকবার রাস্তায় নামে স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। একাধিক প্রমার্জনা দিয়ে এনক্যাডারদের চাকুরি স্থায়ীকরণ ও পদোন্নতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাদের। এই ডিপার্টমেন্টাল পরীক্ষা প্রমার্জনা করা হয়েছে, ফাউন্ডেশন ট্রেনিং প্রমার্জনা করা হয়েছে। পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে তাদের পরবর্তী যে পদোন্নতি, যে প্রমোশনের যে ব্যাপারটা আপনারা বললেন, সেটার ক্ষেত্রে আপনার সিনিয়র স্কেল পরীক্ষা দেওয়া, সেটাও প্রমার্জনা করা হচ্ছে। অভিযোগ করেন, তৎকালীন সরকার নামমাত্র পরীক্ষা নিয়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠদেরই চাকরি দেয়। এতে লেনদেন হয় বড় অঙ্কের অর্থ। 2022 সনে তাদেরকে অবৈধভাবে এনক্যাডারমেন্টভুক্ত করা হয়। কেন? কারণ তাদের অ্যাডহক ভিত্তিতে অস্থায়ী ভিত্তিক যে স্থায়ীকরণটা ছিল সেটাই নিয়ম মেনে হয় নাই, সেজন্য তাদের এই এনক্যাডারমেন্টভুক্তটাও অবৈধ। তবে অ্যাডহক নিয়োগ পাওয়া চিকিৎসকরা বলছেন, গেল 14 বছর সরকার নানাভাবে আশ্বাস দিয়ে বঞ্চিত করেছে তাদের। কোথায় লেখা আছে যে আপনি 12 বছর পরে ক্যাডার করবেন? এটা কি চাকরি কোথাও আছে? তার মানে কি 12 বছর ধরে আপনারা আমাদেরকে আটকে রাখছেন? দেশের অবস্থা আমরা সার্ভিস দিলাম, বিশ্বের অবস্থা সার্ভিস দিলাম, 6 মাস পরে করার কথা সেটা আপনি 12 বছর পরে করলেন। তাহলে 12 বছরে আমরা অ্যাটলিস্ট 3টা প্রমোশন বঞ্চিত হয়েছি। তবে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা বলছেন, দ্বন্দ্ব না বাড়িয়ে চিকিৎসা খাতে সংস্কার ও পদ বৃদ্ধিতে চিকিৎসকদের এক হওয়ার কোনো বিকল্প নেই। যে দলীয়করণের যে বিষ বৃক্ষটা আমাদের উপরে ফেলতে হবে এবং সেখানে নিয়ম নীতিগুলো, প্রতিটা নিয়োগ বদলি, ট্রান্সফার, প্রমোশন, এগুলি একটা নিয়মের মধ্যে হোক। কেন একজন প্রফেসর কেন গ্রেড 1 হবে না? কেন সে গ্রেড 3 পরে থাকবে? এগুলি নিয়ে আমাদের মুভমেন্ট করি, নিজেদের মর্যাদা চিন্তা করি, সার্বিকভাবে চিকিৎসক সমাজের যে মর্যাদা সেটার দিকে আমরা তাকাই। স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা বন্ধে দ্রুত দ্বন্দ্ব নিরসনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। টানা বৃষ্টির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। ছুটির দিনে তাই বাজারে এসে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা। কাঁচামরিচের কেজি 120 থেকে বেড়ে দাঁড়িয়েছে 320 টাকায়। অন্যদিকে ধনে পাতা 600 টাকা। বিক্রেতাদের অজুহাত, বাজারে পণ্যের চাহিদা থাকলেও নেই পর্যাপ্ত সরবরাহ। বিস্তারিত আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। নতুন বাংলাদেশ বিনির্মাণে নানা প্রতিশ্রুতি দিলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার। মুরগি, ডিম, মুদিপণ্য থেকে শুরু করে প্রতিনিয়ত অস্বস্তি বাড়ছে কাঁচা বাজারে। গেল সপ্তাহে ব্রয়লার মুরগি 170 টাকা বিক্রি হলেও এখন দাম 200-তে দাঁড়িয়েছে। অন্যদিকে রেকর্ড গড়ছে ডিম। 155 টাকা গত সপ্তাহে ডর্জন ছিল, এই সপ্তাহে 162 টাকা ডর্জন। সাদা ডিম 155 ছিল, এই সপ্তাহে 160 টাকা ডর্জন। 200 টাকা মহল্লায় ওরা খুচরা দোকানে একালি দুয়ালি করে সারাদিনে বেচে, 13.5 টাকা করে কিনে নিয়ে ওরা কত বিক্রি করবে। এদিকে অস্বাভাবিকভাবে বাড়ছে কাঁচামরিচ ও ধনেপাতার দাম। কেজি প্রতি ধনেপাতার দাম 600 টাকা দাঁড়িয়েছে। কাঁচামরিচ 320 টাকা, 300 টাকা কেজি। সবজির দাম পুরোপুরি হাই রেটে আছে। এর মধ্যে ধনিয়া পাতাটা সবচেয়ে বেশি, কাঁচামরিচের দাম হাই। এমন পরিস্থিতিতে হিমশিম অবস্থার মধ্যে পড়েছেন নিম্ন মধ্যবিত্তরা। এখন 320 টাকা, 380 টাকা চাচ্ছে। নিম্ন মধ্যবিত্তরা এখন না খেয়ে থাকতে হবে, আর কোনো উপায় নেই। চাল খায় 80 টাকা কেজি, হ্যার মধ্যে তরকারি তাহলে দাম বেশি। চা মরিচ খায় 320 করি, কেমনে চলবো আমরা গরিব মানুষ? ক্রেতাদের অভিযোগ, নানা অজুহাতে এখনো বাজারে সক্রিয় আছে সিন্ডিকেট। এরা যেমনি খাওয়ায় এমনি খাইতে হয়। সিন্ডিকেটের কবলে আর কি। সিন্ডিকেট ভাঙবো কে? আমি তো মানুষই দেখি না যে সিন্ডিকেট ভাঙবো। কিনে আনতেছে একরকম, বিক্রি করতেছে আরেক রকম, এই তো।
গভর্নমেন্ট যদি এগুলো মধ্যভোগী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, আশা করি যে আস্তে আস্তে দাম কমবে, কিন্তু এগুলোর মধ্যে হাত দেওয়া উচিত গভর্নমেন্টকে। বাজারে নজর দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান সাধারণ জনতার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সপ্তাহ ঘুরেও স্বস্তি ফেরেনি সারা দেশে নিত্যপণ্যের বাজারে। চড়া ইলিশ সহ শাকসবজি ও মাছ মাংসের দাম বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা, আর বিক্রেতারা দুষছেন সরবরাহ সংকটকেই। নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে, সে আগুনে পুড়ছে দেশ। সপ্তাহ ঘুরেও চড়া নিত্যপণ্যের বাজার। ভরা মৌসুমেও স্বস্তি নেই ইলিশের বাজার। বরিশালে খুচরা বাজারে 700 থেকে 900 গ্রামের ইলিশ 1500 থেকে 1600 টাকা, 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। বাড়তি দামের পেছনে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। মাছ কম বিদায় ক্রেতারা খুব হাহাকার করতেছে, কিন্তু মাছের কম বিদায় মাছের রেটটাও বেশি। চট্টগ্রামে শাকসবজির বাজারেও অস্বস্তি। ঢেঁড়স 80 টাকা, মূলা 100 টাকা, বেগুন 120 টাকা, কচুরলতি 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে দেশি মুরগি 500 টাকা আর গরুর মাংস 900 টাকায় বিক্রি হচ্ছে। যেটা আমরা নিতাম 800 টাকা করে 700, সেগুলো 1400 1500, তাহলে বেশি হচ্ছে না? আমাদের জন্য তো অনেক বেশি। আমরা যারা পারতেছি কিনতেছি, যারা পারতেছি না কিনতেছি না, সেরকম আর কি। তবে রিজনেবল না, দাম বেশি আছে। ঝাঁজ কমেনি খুলনার কাঁচা বাজারেও। কোনো সবজির দামই 60 টাকার নিচে নেই। হিমশিম খাচ্ছে খেটে খাওয়া মানুষ। কাঁচা বাজারের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, এটা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারের জিনিসপত্র যে দাম, তাতে তো মনে আছে না খেয়ে থাকা অনেক ভালো। এত দাম দেখেন আমরা গরিব মানুষ এভাবে তো খাতে পারবো না, চলতেও পারবো না। পাইকারি বাজারে দাম বেশি, আমাদের তো কিছু করার নেই। কুষ্টিয়ায় গেল কয়েকদিনের টানা বৃষ্টিপাতের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 টাকায়। গত কয়েকদিনের চাইতে আজকে বাজারে এসে দেখছি দ্রব্যমূল্যের দাম অত্যধিক, সকল পণ্যের দাম বেশি। বেগুনের দাম বাড়ছে, কাঁচা ঝালের দাম বাড়ছে, পণ্য সবই দাম বাড়ি, কাঁচা সবজির দাম কোনোটাই বাদ নেই। বন্যা পরবর্তী নোয়াখালীর বাজারেও নেই স্বস্তি। বরবটি 140 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকায়। এছাড়া বাজারে প্রচুর পরিমাণে মাছের সরবরাহ থাকলেও দাম বেশি। আগের চেয়ে দাম সব কিছু দাম বাড়িয়ে গেছে, মাছ তরি তরকারি সব বাড়িয়ে গেছে। আসলে মানুষ আগের মতো বলে কি মানে যা চায় তাই নিতেছে তারা। আমাদের মতো ব্যক্তিরা খাওয়া একদম অসম্ভব। তাছাড়া সবজির দাম অনেক বেশি, ডিমের দাম অনেক বেশি। নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি সাধারণ জনগণের। আধুনিকতার ছোঁয়া লাগছে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে। রানওয়ে সম্প্রসারণ থেকে গ্রাউন্ড স্টেশন আধুনিকায়নের মাধ্যমে নতুন রূপ পেতে যাচ্ছে বিমানবন্দরটি, যা বাস্তবায়ন হলে এটিকে ধীরে ধীরে আন্তর্জাতিক মানে উন্নীতের প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। কাজী শাহেদের প্রতিবেদন। 8 বছর বন্ধ থাকার পর 2014 সালে ফের চালু হয় রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর। বাংলাদেশ বিমান ছাড়াও দুটি বেসরকারি উড়োজাহাজ কোম্পানি এখান থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। যাত্রী বাড়তে থাকায় আয়ও বাড়ছে বিমানবন্দরটির। সম্ভাবনাময় হওয়ায় সেবার মান বাড়াতে চায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রত্যেকটা জায়গায় আমরা একই ধরনের সেবা নিশ্চিত করছি এবং ইনশাল্লাহ আপনারা যারা আছেন তারা দেখেন এখানে লাগেজ পেতে কিন্তু নামার সঙ্গে সঙ্গে লাগেজ পেয়ে যাচ্ছে। তারপরে তাদের যে সেবাগুলো প্রত্যেকটা সেবাই ভালো আছে এবং এই জন্য আমরা আসলে প্রত্যেকটা এয়ারপোর্টে যাচ্ছি যে একই স্ট্যান্ডার্ডের সেবা যেন ইন্টারন্যাশনাল হোক ডোমেস্টিক হোক যাত্রীরা যেন একই ধরনের সেবা পায়। ভিআইপি লাউঞ্জ, কাউন্টার, বোর্ডিং গেট, নতুন ডিপার্চার ও অ্যারাইভাল অ্যালাউঞ্জে লাগেজ বেল্ট তৈরি সহ বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে এরই মধ্যে চলছে উন্নয়ন কাজ। আগে প্যাসেঞ্জার ক্যাপাসিটি ছিল এট এ টাইম 160 জন, এখন কিন্তু বেড়ে সেটা 330 জন হবে। আর যেটা যারা আমাদের স্টেক হোল্ডার হিসেবে কাজ করেন এয়ারলাইন্সগুলা, ওরা জায়গা পাবে এবং বেল্ট থাকবে যাত্রীদের ব্যাগেজ কালেকশনের জন্য এবং যাত্রী সেবার মান বাড়বে। রানওয়ের সম্প্রসারণের কাজ 32% শেষ করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান। অন্যান্য কাজও চলছে দ্রুত গতিতে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করার প্রত্যাশা ঠিকাদারি প্রতিষ্ঠানের। এতে 4 থেকে 6 গুণ বেশি বিমান পরিচালনা করা সম্ভব হবে বলছে কর্তৃপক্ষ। ডোমেস্টিক যে ফ্লাইটগুলো আছে এগুলো বাড়ানো যাবে, কারণ হচ্ছে আমাদের রানওয়ে তখন আরো আপডেট হয় ভালো হবে। এই কারণে আমরা অন্য ফ্লাইটগুলো এখানে ল্যান্ডিং করাতে পারবো বলে মনে করি। 5টা ফ্লাইট ওঠানামা করে, এরপরে আমাদের রানওয়ে যদি স্মুথ হয়, ভালো হয়ে যায়, তাহলে আরো ফ্লাইট এখানে
ইন করতে পারবে। নতুন টার্মাক কিন্তু হয়ে গেছে অলরেডি, আপনার কাজ প্রায় টোটাল প্রোগ্রেস হলো 32%, এবং এটা নভেম্বরে কাজ শুরু হয়েছে গত নভেম্বরে, এবং এখন পর্যন্ত 32% কাজ হয়ে গেছে, খুবই সন্তোষজনক। রানওয়ে মসৃণ না হওয়ায় নানামুখী অসুবিধার কারণে চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইট সংখ্যা বাড়ায়নি উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো। নতুন রানওয়েতে বিমান পরিচালনা সহজ হবে বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা। বর্ধিত মেয়াদে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা আছে 2025 সালের 30 জুনে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।